এখন দাঁত উঠে নাই, পোলাপান রাখছেন আপনি দুজন। তো এদেরকে যদি দিয়ে আপনি বলেন রাষ্ট্রের মতো সিদ্ধান্ত নিয়ে নেন, রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নিয়ে নেন, এদিকে আলোচনা করে যদি আপনি ট্রানজিট দিবেন কিনা, এদিকে আলোচনা করে পোর্ট কি করবেন, এদের সঙ্গে আলোচনা করে যদি আপনি মেয়র কাকে বানাবেন, এদের সঙ্গে আলোচনা করে যদি আপনি এনবিআর এর মতো একটা সেন্সিটিভ জায়গাতে কিভাবে রিঅর্গানাইজ করবেন, ওদের সমালোচনা করে লাভ কি? এই গালাগালি করে, এদিকে অসম্মান করে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, জনগণের কাছে আমি আমার পরিষদকে একটা হাস্যকর বানিয়ে ফেলতেছি। আমি সেনাবাহিনীকে প্রধান গালাগালি করি। এই রিস্ক কেন নিচ্ছি আমরা? কেন এই ঝুঁকি নিচ্ছি? আমি যদি আমার উপদেষ্টা পরিষদের সম্মান করতে না পারি, তাহলে আমি সম্মান পাবো কেমনে? আমি কে রে ভাই? আমি কোনখানে যদু যে আমি যা তা বলবো আর জনগণ আমাকে বাহবা দিবে? উনাকে টিকার গ্যারান্টি কে দিয়েছে? এটা তো উনার ব্যর্থতা। উনি বোকামি করেছেন। উনি কেন সেদিন বলেন না আমার চাকরিটা কয়দিনের জন্য আমাকে দিলা? আমি যদি ডেইলি কামলা নেই, ডে লেবার নেই, তাহলে আমি তো দিনের শেষে সন্ধ্যার সময় তাকে বিদায় করে দিবই। আমি 7 দিনের যদি নেই, 7 দিন পরে বিদায় করে দিব। উনাকে তো আমি কন্ট্যাক্ট করি না এতদিন রাখবো। উনি তো অলরেডি 9 মাস কাটিয়ে দিয়েছেন। ওনাকে তো 9 দিনের জন্য বাংলাদেশ জনগণ ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নাই, কেউ কন্ট্যাক্ট করে নাই। যে ছাত্ররা ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সে অ্যাপয়েন্টমেন্ট লেটারে উনাকে লেখা হয় না যে আপনি এতদিনের জন্য এই চাকরিতে নিয়োগ হলেন। তো উনার তো কোনো ভবিষ্যৎই নাই। উনি তো প্রতিদিন বলেছেন, বুঝতে পারছেন? এখন প্রতিদিন উনি তো ওভার টাইম খাটতেছেন, এক্সট্রা টাইম খাটতেছেন। ওনার অ্যাপয়েন্টিং অথরিটি এখন নাই। যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সে অ্যাপয়েন্টিং অথরিটি। উনি তো একবারও বলেন না জনগণ আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। উনি তো একবারও বলেন না আমি জনগণ কর্তৃক নির্বাচিত বা নিয়োজিত, আমি জনগণ যখন চাইবে তখন আমি চলে যাব। উনি বলেছেন ছাত্ররা উনাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা যখন চাইবে তখন চলে যাবে। বাট জনগণ তো চায়, জনগণ চাই বলেই তো উনি পদত্যাগ করেননি। এখন ছাত্ররাই তো নাই, এখন তো জনগণের কাছে আসতে হচ্ছে। জনগণ চায় যদি হয় তাহলে তো জনভোট লাগবে। জনগণ যদি উনাকে চায় তাহলে তো উনাকে জনগণের ভোট লাগবে। জনগণ তো এবার বললে হবে না। জনগণ আমি আর মামুরা তো জনগণ না, আমি আর ডক্টর কলিমুল্লাহ মিলে তো জনগণ না। ডক্টর কলিমুল্লাহ সাহেব প্রফেসর, আমি একজন ফিলান্থ্রপিস্ট, বাস আমরা তো জনগণ না। জনগণ হইতে হলে একটা সংখ্যা লাগবে, জনগণ হইতে হলে একত্রিত হইতে হবে, জনগণ হইতে হলে একটা সংঘবদ্ধ হইতে হবে। এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন। সংঘবদ্ধ হইতে হবে। বিচ্ছিন্ন কোন জনগণ জনগণ না। জনগণ হইতে হলে তাকে একটা সংঘবদ্ধ পরিচয় লাগবে, তাকে রাজনৈতিক দল হইতে হবে, তাকে কোথাও একটা অংশগ্রহণ করতে হবে, কোনো গ্রামবাসী হইতে হবে, কোনো শহরবাসী হইতে হবে, কোনো নগরবাসী হইতে হবে, কোনো পরিবারে হইতে হবে, কোনো বাড়ি কেন্দ্রিক হইতে হবে। না হলে জনগণ না। জনগণ তো কত কিছু আছে। ডক্টর ইউনূস জনগণ, উনি তো ওনাকে চায়, উনিও জনগণ, উনিও জনগণের একটি অংশ। তাহলে উনি উনাকে চায়, তাহলে হবে। তা আমি ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে সমালোচনা করতে আমার খুব কষ্ট লাগে, খুব বাধে। কিন্তু উনি এমন একটা কেন্দ্রে বসে আছেন যে উনার আশপাশে যেগুলো আছে কারো চামড়া এত মোটা তার গায়ে লাগে না। একজন মহিলা আছে, উনি যে কখন কি বলেন, উনি কোন সময় কার পক্ষে বলেন কার বিপক্ষে বলেন আল্লাহ জানে। উনি ওনার তো আমি মনে হয় না যে ওনার কোনো একটা ইয়ে আছে। আপনি একটা জিনিস জাস্ট সিম্পলি একটু বোঝার চেষ্টা করেন। আপনি রেজওয়ানের কথা বলছেন। কালকে উনি বলেছেন যে বিচার এবং সংস্কার, তারপরে মানে বিচার সংস্কার নির্বাচন, শুধুমাত্র নির্বাচনের জন্য ওনারা আসেননি। ওই তো গায়ে মাস মানে না আপনার মোড়ল। ওনার কাছে কে কি চায়? ওনাকে কে দায়িত্ব দিয়েছে? ওনাকে কমেন্ট মানে ওনাকে জানতে চেয়েছে সাংবাদিক। appointed by chosen by someone. He may not ask for the election. উনি তো appointed and chosen and appointed. উনি তো জনগণের কর্তৃক নির্বাচিত না, উনি ছাত্রদের কর্তৃক নির্বাচিত না। উনি রাস্তা থেকে ধরে নিয়ে আসছেন একজনকে। এটা হয়তো ওই চুজ করেছে, ওনার চেহারা দেখতে সুন্দর লাগছে, কারো কত ভালো লাগছে, হয়তো সুন্দর চেহারা ও ধরে নিয়ে আসছে। হয়তো ওই সময় যদি আমার চেহারা এরকম থাকতো, সুন্দর থাকতো, আমি সামনে পড়তাম, হয়তো আমাকেও পিক করে নিয়ে আসতো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি দেখেন ওনার যে পরিষদটা আছে, এখানে মধ্যবয়স্ক কোনো লোক নাই। দেখেন 57 বছর থেকে নিয়ে 65 বছর বয়সের পরে ইভেন বিচারকটা পর্যন্ত বিচারপতি থাকতে পারে না। 65 বছর বয়সে বিচারপতিদের উপর আমাদের আস্থা নাই যে সে সুষ্ঠু বিচার করতে পারবে কিনা। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর তো আস্থা নাই। 57-59 পর্যন্ত আমরা গিয়েছি, তার উপর যাচ্ছি না। আর আমাদের মন্ত্রী পরিষদের প্রায় 60% লোকের বয়সই হইল 80-র উপরে।
80-র এই বুড়ো বয়স্ক লোকগুলোকে কেন অপমানিত করতেছেন? তারা ওনারা কি কাজ করবেন? ওনারা কি 6 ঘন্টা কাজ করার মতো কর্মক্ষমতা ওনাদের আছে? ওনাদের ব্রেন কি 4 ঘন্টা কন্টিনিউয়াস কাজ করবে? তো ওনাদেরকে আপনারা রেখেছেন কেন? রেখেছেন যেহেতু আপনার বয়স্ক। এরপরে কিছু রাখছেন পোলাপান যাদের এখন দাঁত উঠে নাই, এখন দাঁত উঠে নাই পোলাপান রাখছেন আপনি দুজন। তো এদেরকে যদি দিয়ে আপনি বলেন রাষ্ট্রের মতো সিদ্ধান্ত নিয়ে নেন, রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নিয়ে নেন, এদিকে আলোচনা করে যদি আপনি ট্রানজিট দিবেন কিনা, এদিকে আলোচনা করে পোর্ট কি করবেন, এদের সঙ্গে আলোচনা করে যদি আপনি মেয়র কাকে বানাবেন, এদের সঙ্গে আলোচনা করে যদি আপনি এনবিআর এর মতো একটা সেন্সিটিভ জায়গাতে কিভাবে রিঅর্গানাইজ করবেন, কারোর সঙ্গে আলোচনা করলেন না, গোল টেবিল করলেন না, কোন আপনি পট করে ঘুমের তুইটা ভেঙে দিলেন একটা অর্গানাইজেশন থেকে। তাদের ভবিষ্যৎ কি, তাদের স্কোপ অফ ওয়ার্ক কি, তাদের কোথায় কাজে লাগাবেন, তারা কি করবে, তাদের পলিসি কি। যেখানে যেখানে রাষ্ট্রের খাজনা ধরার ক্ষমতা একমাত্র সংসদের, সংসদ ছাড়া কেউ বাজেট করতে পারে না, সেখানে এনবিআর কে আমরা সে দায়িত্ব দিয়েছিলাম, এনবিআর কে আমরা দিয়েছিলাম রাষ্ট্রের কারণে, তাদেরকে ট্রেন করেছি, তাদেরকে শিক্ষিত করে এনেছি, দেশে বিদেশে প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে এখন আপনারা বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন। আমার দেশের আয়টা আসবে কোত্থেকে? আদায়টা করবেটাকে? ব্যয় তো চুরি চামারি সবাই করতেছেন, কিন্তু এই আয় করতে গিয়ে তাদেরকে আপনি ভাঙবেন, ভাঙতে হয় তাদেরকে বলেন, তাদেরকে বুঝান, তাদের সঙ্গে কথা বলেন, বলেন রে বাবা তোমরা ভালো কাজ করতেছো, কিন্তু আমরা তোমাদেরকে আরো ভালো কাজ করার জন্য ডিসেন্ট্রালাইজ করতেছি। আমরা একটা এনবিআর একটা চেয়ারম্যান ছিল, আমরা 2টা চেয়ারম্যান করব। আমরা 3 জন মেম্বার ছিল একটা এনবিআর এর, আমরা 3 6টা মেম্বার করব। আমাদের এখানে অফিসার ছিল 600 জন, আমাদের কমিশন ছিল 50 জন, আমরা ডাবল করব। তোমরা কমিশনে থাকবে, তোমরা যুগ্ম কমিশনে থাকবে, তোমরা চেয়ারম্যান থাকবে, কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট হয়ে যাবে 2টা। তোমাদের চাকরি, স্ট্যাটাস, বেতন, ভাতা সবকিছু সমান থাকবে। আমার তো মনে হয় না কেউ আপত্তি করতো, আমার তো মনে হয় না এই বিষয় নিয়ে কেউ কোনো মাথা ব্যথা থাকতো, কারণ সে চাকরি করবে যেখানে চাকরি করুক, কিন্তু তার র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস, তার বেতন, ভাতা, সম্মান, আত্মমর্যাদা এগুলোকে তো নিশ্চিত করতে হবে আপনাকে। এগুলো কি আপনি করেছেন? এগুলো না করে আপনি ভেঙে দিলেন, তাহলে একটা চেয়ারম্যানের জায়গায় কটা চেয়ারম্যান হবে? আপনি চেয়ারম্যান পদ রাখলেন না, তাহলে কি, তাহলে ওরা কেন চাকরিটা করবে আপনার অধীনে? কি কারণে চাকরিটা করবে বলেন? জি, আমি শুনবো আপনাকে আবার মেজর আক্তার ভাই। আমি ডক্টর কলিমুল সাহেবকে বলবো, স্যার সমালোচনা করলে আমরা অনেক কিছু করতে পারি, চলেন ওনারা সমালোচনা না করে চলেন উই গিভ দেম সাম অল্টারনেটিভ প্রোগ্রাম। আমরা বলি চলেন স্যার যে আসেন, আপনি যা করতেছেন ভালো করতেছেন, এর চেয়ে আরো ভালো করতে পারবেন যদি অধমের কথাটা শুনেন, অধমের কথাটা শুনেন। আমরা এইভাবে সাবমিট করি স্যার, চলেন স্যার, লেটস উই চেঞ্জ আওয়ার মাইন্ড অলসো। লেটস আমরা টক শো যারা করি তারা খালি সমালোচনা না করে লেটস উই মেক এ এফোর্ট, দিস ইজ দ্য প্ল্যান, দিস ইজ দ্য আওয়ার আইডিয়া। এই আইডিয়াটা দেখেন ভালো লাগে কিনা। ওদের সমালোচনা করে লাভ কি? এই গালাগালি করে, এদিকে অসম্মান করে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, জনগণের কাছে আমি আমার পরিষদকে একটা হাস্যকর বানিয়ে ফেলতেছি। আমি সেনাবাহিনীকে প্রধান গালাগালি করি। এই রিস্ক কেন নিচ্ছি আমরা? কেন এই ঝুঁকি নিচ্ছি? আমি যদি আমার উপদেষ্টা পরিষদের সম্মান করতে না পারি, তাহলে আমি সম্মান পাবো কেমনে? আমি কে রে ভাই? আমি কোনখানে যদু যে আমি যা তা বলবো আর জনগণ আমাকে বাহবা দিবে? আমি যদি সমালোচনা করতে পারি পরিষদের, তাহলে সবার অধিকার আছে। আমি শুনবো আপনার বক্তব্য আবারও শুনবো। আমরা সমালোচনা ছাড়ি, সমালোচনা রাজনীতি ছাড়ি, আসেন আমরা কনস্ট্রাকটিভ কথা বলি, আমরা প্রোগ্রাম দিই, আমরা বলি এই করেন, এই করেন, এই করলে ভালো হবে, করার না করা তার ইচ্ছা। ধন্যবাদ।